এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কেমন? হুম হুম। ওই শালাকে ধরতেই হবে আজকে। জি ম্যাম, কিন্তু কোন দিকে গেছে খুঁজেই তো পাচ্ছি না। তোরা ওই দিকটাই দেখ, আমি এই দিকে দেখতেছি। ওরা অনেকক্ষণ ধরে জঙ্গলের ভিতরে খুঁজতে থাকে, কিন্তু তাও পায়নি। এবার কাকে খুঁজতেছিল, কেন খুঁজতেছিল তা আপনারা গল্পের সামনের দিকে জানতে পারবেন 1 ঘন্টা পরে। আকাশ, শহরে একদল নতুন বাহিনী এসেছে। তুমি কি এই ব্যাপারে কিছু জানো? জানি, তবে বেশি কিছু না। ওদের সম্পর্কে তুমি খোঁজ নাও। সে না হয় নিলাম, তুমি তাহলে এখন আসো। কিন্তু একটা কথা, কি কথা? ইদানিং কিছু পুলিশ অফিসার আমাকে ফলো করতেছে। ওরা কি জানে না তুমি কে? মনে তো হয় জানে না, জানলে তো এরকমটা করতো না। আচ্ছা, তাহলে ওদের পরিচয় দিয়ে দাও। এখন না, যখন সময় হবে তখনই আমি জানাবো। তবে একটা কথা তোমাকে জানানো ছিল। কি কথা? তুমি একে বাহিনীর নাম শুনেছো? একে বাহিনীর নাম শুনে আকাশ একটু অবাক হয়। কেন অবাক হয় তা আপনারা পরে জানতে পারবেন। তবে যখন জানতে পারবেন তখন হয়তো একটু বেশি অবাক হবেন। আপাতত দেখি কি হতে চলেছে। কি ব্যাপার, চুপ কেন? তুমি নিশ্চয়ই সবই জানো, কেননা তোমার তো কোনো কিছু অজানা থাকার কথাও না। আমি যতদূর জানি ওটা একটা মাফিয়া বাহিনী। আমিও ওই রকমটাই শুনে এসেছি। কিন্তু আশ্চর্য একটা বিষয় আছে, কি সেটা? একে বাহিনী কখনো কারো কোনো ক্ষতি করেনি। আমার কাছে যে তথ্য আছে সে অনুযায়ী ওই সেলের আন্ডারে প্রায় 150 জন লোক কাজ করে। দেশের বিভিন্ন জায়গায় ওর নেটওয়ার্ক আছে। এর বাইরে চাঁদাবাজি থেকে শুরু করে অস্ত্র আমদানি করে। সেইগুলো করে নিজের জন্য আর ওর লোকেদের জন্য, জনগণের জন্য। জনগণের জন্য তো পুলিশ আছে। কিন্তু পুলিশ তো বুঝতেই পারছে না। তাছাড়া ও সাধারণ জনগণের কোনো ক্ষতি করছে না। কিন্তু ওর ভয়ে তো সব মাফিয়া ভয়ে আছে। সেটা তো পাবেই। পুলিশ আর বাকিরা যদি নিজেদের কাজটা ঠিকমতো করে নিত তাহলে ওকে এরকমটা করতে হতো না। তার মানে তুমি বলতে চাইছো একে যা করতেছে ঠিক করতেছে? জি স্যার, যদি মাফিয়া পুলিশ বা অন্য বাহিনীকে ভয় পেত তাহলে একে এরকমটা করতে হতো না। তুমি যখন বলতেছো তখন আমি ব্যাপারটা মাথায় রাখলাম। তবে তুমি একটু সাবধানে থাকিও। কেন স্যার, আমার আবার কি হবে? আমার কাছে খবর আছে তোমার উপরে অ্যাটাক হতে পারে। কি বলেন স্যার? ঠিক বলেছি আমি। যেখানে আমার সব খবর রাখি সেখানে আমার উপরে অ্যাটাক হবে, এই খবরটাই আমি জানতাম না। এটাও কি সম্ভব? তাও সাবধানে থাকিও। ঠিক আছে স্যার, আসি তাহলে। ওখান থেকে বের হয়ে চলে আসে বাসায়। বাসায় আকাশের কেউ নেই, এক কথায় ও একাই থাকে। এসে শুয়ে পড়ে, তখনই আবিরের কল। কোথায় তুই? আসি তো বাসায়। কিছু বলবি? একবার আস্তানে আসতে পারবেন? কিছু কি হয়েছে? আমাদের একটা আস্তানায় হামলা হয়েছে, কিছু লোকও মারা গিয়েছে। সব কিছু জানি আমি। কি করে জানেন? ওখানে আমি ছিলাম। কি বলেন? আপনার কিছু হয়নি তো? আমি ঠিক আছি। ওখানে এখন পুলিশ আছে, সেই জন্য ওখানের সাথে থাকা সব কিছু সরিয়ে নে। আমাদের লোকজন কিন্তু ঠিক আছে, সে নিয়ে টেনশন করতে হবে না। আপনার খেয়াল রাখবেন তাহলে। তোমরা তাহলে খবর নাও কারা এই খোঁজ দিয়েছে। আচ্ছা, নিচ্ছি আমি। এখন হয়তো বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে। আকাশ এক এক জায়গায় এক এক রকম কেন? আসলে এই গল্পের অনেক কাহিনী আপনারা সামনেই জানতে পারবেন, কেননা সবেমাত্র গল্পটা শুরু হয়েছে। এরপর যত পড়বেন ততই জানতে পারবেন। এইদিকে রাতে বিশ্রাম নেওয়ার পরে সকালবেলায় আসে পুলিশ স্টেশনে। ওখানে ইরা নিজে ছিল ওই থানার দায়িত্বে। আকাশকে দেখে, আপনি কে? এভাবে অনুমতি না নিয়ে ভেতরে আসলেন কেন? বাইরেতে কোনো সাইনবোর্ড লেখা নেই। সব জায়গায় যে সব কিছু লেখা থাকতে হবে এমনটা তো কোনো কথা নেই। কিন্তু যেখানে যা লেখার কথা সেখানে তা লেখার দরকার আছে। আমার থানায় এসে আমাকেই কথা শোনাচ্ছিস? বেশি বকবক করলে না তোকে এক্ষুনি থানায় ভরে দিব। আমি তো এমনিতেই থানায় আছি। থানায় বলতে জেলের কথা বলেছি। তাছাড়া তুই কে রে যে আমার এত ভুল ধরছিস? আমি তো এসেছি। কি জন্য এসেছিস তাড়াতাড়ি করে বল। আমার মোবাইল হারিয়ে গেছে। এই সামান্য একটা কাজের জন্য তুই আমার কাছে কেন আসতে গেলি?
বাইরে তো কনস্টেবল আছে, তাকে এসে বল। তাকে পাইনি বলেই তো আপনার কাছে আসা। ওই, মতলব তো ভালো না। আমি খারাপ কি বললাম? তুই কি এখানে থেকে যাবি? আমার ফোন। দিচ্ছি তোর ফোন। এই বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, আকাশের দিকে আসতে থাকে। তখনই ইরা ওর পায়ের সাথে হোঁচট খেয়ে আকাশের উপর এসে, এতে ওদের চার ঠোঁট এক হয়ে যায়। সেই সুযোগে আকাশ কোনো মতে হাতছাড়া করেনি। 1 মিনিট পরে ইরাকে ছেড়ে দিল। ইরা তো রেগে একাকার। তোর সাহস তো কম না, তুই আমাকে। দেখুন, আপনি আমার উপরে এসে পড়েছেন, আমি কিন্তু পড়িনি। কিন্তু তুই আমাকে কিস কেন করলি? আপনার ঠোঁট এসে আমার ঠোঁটের উপরে উঠল, আর বাকিটা আমার ঠোঁটে করে নিয়েছে। এতে আমার কি দোষ বলুন? সব দোষ তোর। তোকে তো আমি। দেখুন, এবার পড়ে গেলে কিন্তু বাসরও হয়ে যেতে পারে। লুচ্চু ছেলে কোথাকার। আপনার মতো মেয়ে যদি পাশে থাকে, কিছুটা লুসু তো হতেই পারি। তুই বের হবি নাকি তোকে মেরে এখন হাড়গোড় ভাঙবো? কোনটা? যাচ্ছি তো, এত রেগে যাচ্ছেন কেন? তাছাড়া কিউট আর সুন্দরী মেয়েদের রাখলে কিন্তু কিউট লাগে না। বাহ, ভালোই তো প্ল্যাটিং করতে পারেন। আমি সত্যি বলতেছি, যদি বিশ্বাস না হয়, কখনো শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখে আমার মাথা গরম হওয়ার আগে এখান থেকে বের হ তুই। এবার কিন্তু কিউটনেস অনেক বেড়েছে, সাথে আরও সুন্দর লাগছে। কনস্টেবল, কনস্টেবল। এবার আর বসে না থেকে ইরার এমন রাগ দেখে আকাশও বের হয়ে যায়। তবে আকাশ এসেছিল অন্য একটা কাজে, যা আপনারা এখন না জানলেও চলবে। শুধু গল্পের সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন। থানা থেকে বের হয়ে একটা এলাকায় আসে। ওখানে আসার একটাই কারণ, সে কারণটা হলো তথ্য জোগাড় করা। সেজন্য এরকম একটা এলাকায় আসা। ওখানে এসে লোকজনের সাথে কথা বলতে থাকে। আঙ্কেল, গতকাল রাতের ব্যাপারে কোনো তথ্য কি বলতে পারবেন? বাবা, আমি তো তখন ঘুমিয়েছিলাম, সেজন্য বলতে পারবো না। ওনার কথাই ভয়ের স্পষ্ট ছাপ দেখতে পাচ্ছে, সেজন্য ওনাকে কোনো প্রশ্ন করেনি। কিছুক্ষণ পরে লোকটা ওনার বাসায় যায়। ওনার পিছনে সেখানে আসে, এসে দরজার আড়ালে লুকিয়ে থাকে। লোকটা কি বলে তা শোনার জন্য কিছুক্ষণ পরে লোকটার বউ আসে। শুনলাম কেউ নাকি তোমাকে জিজ্ঞেস করেছিল রাকার ব্যাপারে। একটা ছেলে এসেছিল। তা তুমি ওনাদের সবটা বলে দাওনি? আমি কি পাগল নাকি যে গতকাল রাতের মানুষ মারার কাহিনী বলতে যাবো? ভুলেও কাউকে কিছু বলতে যেও না। রাকার লোক কিন্তু অনেকবার বলেছে যেন আমরা কাউকে কিছু না বলি। যদি বলে দেই তাহলে তো বুঝতেই পারছো আমাদের আর রক্ষে থাকবে না। রাখা তো বলেছে কাল রাতে আবার আসবে। না জানি কাল কাকে মেরে ফেলে, আমার তো ভয় হচ্ছে অনেক। ভয় পেও না, ও তো 20-25 বছরের ছেলেদের মারতেছে। তারপরেও তুমি একটু সাবধানে থাকিও। ঠিক আছে, থাকবো। এইদিকে এখন আকাশের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার না হলো, কালকে এসে পরিষ্কার করে নিবে পুরো ব্যাপারটা। সেজন্য ওখান থেকে চলে আসে অফিসে। কি ব্যাপার, তুমি এই সময়ে অফিসে কেন? তাহলে কি চলে যাব? আর আমি কি তা বলেছি নাকি? তাহলে কি বললেন? আমি বলতে চেয়েছি সে যাক গিয়ে, তুমি আমাকে এটা বলো, তুমি হঠাৎ এই সময়? কাল রাতে একটা জায়গায় যাব আমি, সেই জন্য আমার সাথে 5 জন লোক আর সাথে স্পাই ক্যামেরা থাকবে। কিন্তু তুমি যাবে কোথায়? কাল বিকালে বলবো, আপনি আপাতত 5 জনের ব্যবস্থা করুন। ঠিক আছে, হয়ে যাবে কাজ। একটু পরে চলে আসে ওখান থেকে আবিরের কাছে, এসে এবার এই দিকটা সামলাতে থাকে। অন্যদিকে এরা থানায় বসে আছে। তখন ওর মা কল দেয়। হ্যাঁ আম্মু, বলো। একটু বাসায় আসতে পারবি? তোমরা কি আবার ছেলে দেখছো আমার জন্য? আরে ছেলে দেখিনি। তাহলে কি হয়েছে বলবে তো? তোর বাবা অসুস্থ হয়ে পড়েছে, ডক্টর দেখাতে হবে। তুই আসার সময় ডক্টর নিয়ে আয়। আচ্ছা, আমি আসতেছি, তাড়াতাড়ি করে। এরা ডক্টর নিয়ে বাসে আসে। ডক্টর ওনার ট্রিটমেন্ট করতে থাকে। ট্রিটমেন্ট করা হলে আমার মনে হয় রোগটা ওনার মনের মধ্যে গেঁথে গেছে, সেজন্য ওনার এই রোগটাও ওনাকে ঠিক করতে হবে। আমি আপাতত ঘুমের ইঞ্জেকশন দিচ্ছি, উনি 8 থেকে 9 ঘন্টার মতো ঘুমাবে, তারপর ওনার থেকে জেনে নেবেন। ধন্যবাদ ডক্টর আঙ্কেল। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। মা, তুমি বাবার কাছেই থাকো, আমি রাতে এসে দেখি কি করা যায়। আচ্ছা, সাবধানে যাস।
ডক্টরকে ওনার চেম্বারে পৌঁছে দিয়ে থানার দিকে যেতে থাকে। তখনই আবার একটা গাড়ির সাথে ধাক্কা লাগে ইরার গাড়ির। তার উপর সহকারী গাড়ি। বুঝতে তো পারছেন কি হতে পারে, সেজন্য গাড়ি থেকে বের হয়ে ওই শালা, চোখে কি কম দেখিস? হ্যাঁ, এদিকে সামনে গাড়ি থেকে আকাশ বের হয়। তখন এ কি তুই? এই যে ম্যাডাম, আমি আপনার কোন জনমের শালা লাগি, একটু বলবেন কি আমাকে? তার আগে এটা বল, তুই গাড়ি চালাতে পারিস না, তাহলে কেন আসিস চালাতে? এই যে ম্যাডাম, চশমাটা একটু খুলবেন কি? ওই, চশমা খুলবো কি খুলবো না তা কি এখন তোকে বলতে হবে? চশমা না খুললে বুঝবেন কি করে? কি বুঝবো কি করে? কারণ আপনি যে রং সাইড দিয়ে এসেছেন তা দেখতে হলে তো চশমাটা খুলতে হবে। এবার ইরা একটু অবাক হয়ে চশমা খুলে চারিদিকে তাকায়। তখন বুঝতে পারে দোষটা আসলে ওরই। সেজন্য কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। পুলিশ হয়েছেন বলে যা খুশি তা বলে যাবেন, এরকমটা তো ঠিক না ম্যাডাম। সে যাক গিয়ে, আমার তাড়া আছে, অন্য একদিন গল্প করব। ভালো থাকবেন। তোর সাথে গল্প করতে আমার ঠেকা পড়েছে তো। একটা সময় দেখবেন আমার সাথে কথা বলার জন্যই ব্যাকুল হয়ে পড়বেন। যা তো এখন এখান থেকে, যত সব। এরপর দুজন দুদিকে আকাশ এসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরা থানায় এসে কাজ শেষ করে রাতে বাসে আসে। তখন ওর বাবার জ্ঞান ফিরে এসেছে। সেজন্য ফ্রেশ হয়ে এসে ওর বাবার কাছে বসে। আচ্ছা বলো তো, এটা তোমার কেমন রোগ? তোকে যেদিন বিয়ে দিতে পারবো সেদিন আমার এই রোগ ভালো হবে। আবার ও সে এক কথা, ভালো লাগে না শুনতে। সবেমাত্র 1টা বছর হলো চাকরিতে জয়েন করেছি, এরই মধ্যে তোমরা শুরু করে দিলে। তুই বড় হচ্ছিস বলেই তো আমাদের চিন্তা হয়। যখন সময় হবে আমি নিজেই বলে দিব। যদি এর ভিতরে কাউকে আমার পছন্দ হয় তাহলে তার কথা তোমাদের জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন খাবার খেয়ে ঘুমাতে যা তাড়াতাড়ি করে। বাবা কি খাবে? তোর বাবাকে খাইয়ে দিয়েছি। এখন চলো, আমাকে দিবে। ইরাও খেয়ে দিয়ে ঘুম দেয়। পরের দিন যে যার মতো কাজে চলে যায়। অন্যদিকে দুপুরের পরে আকাশ আসে অফিসে। তুমি বের হবে কখন? এই তো সন্ধ্যের পরেই আমরা বের হব। আমি তোমার টিম তৈরি করে দিয়ে রেখেছি। এটা একটা ভালো কাজ করেছেন। তা ওদের সামনে ডাকুন একবার। এই তোমরা সামনে আসো। কথাটা বলাতে 5 জন অফিসার আকাশের সামনে এসে দাঁড়ায়। স্যার, তোমাদের কাজের ব্যাপারে কিছু কি বলে দিয়েছে? উনি বলেছে যাওয়ার জন্য, এবার বাকি ডিটেলস বলেছে আপনি বলবেন। একটা কাজ করো, আগে তোমাদের গেট আপ চেঞ্জ করে লুঙ্গি আর একটা শার্ট পরে নাও। কিন্তু স্যার ওইগুলো কোথায় পাবো? জানি এমনই কিছু বলবে, সেই জন্য আমি নিয়ে এসেছি। এইগুলো পরবে, বুঝতে পেরেছ? সেই জন্য এখন পরে আসো একবার। 10 মিনিট পরে সবাই লুঙ্গি আর শার্ট পরে আসে। সাথে শার্টের বোতামের মধ্যে স্পাই ক্যামেরা। স্যার সব কিছু ঠিক আছে তো? একদম পারফেক্ট। কিন্তু কিন্তু কি স্যার? তোমরা পিস্তল রাখবে কোথায়? ওটা তো স্যার বলতে পারবো না। আকাশ ওদের 2টা জায়গায় দেখিয়ে দেয় কিভাবে পিস্তলগুলো রাখবে। ওদের সাথে কি কি করতে হবে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে চিন্তা করবেন না, হয়ে যাবে। তবে সত্যি মানতে হবে আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। আমরা সন্ধে বের হব, সেই জন্য তৈরি হয়ে থেকো। সন্ধ্যায় ওরা বের হয়ে ওই এলাকায় আসে। ওখানে এসে দেখে কিছু লোক একটা জায়গার দিকে যেতে থাকে। সেজন্য ওদের মধ্যে একজনকে জিজ্ঞেস করে, আঙ্কেল, ওইদিকে কোথায় যাচ্ছেন? তোমরা কারা? তাছাড়া তোমরা ওইদিকে যেও না। ওইদিকে কেন যাবে না? যদি যাও রাকা তোমাদের মেরে ফেলবে, সেজন্য যেও না। সব কিছু তো বুঝেছি। তাহলে চাচা, আপনি এখন যেতে পারেন। এদিকে আকাশ ও টিমের বাকিদের গ্রামে থাকা লোকেদের সাথে মিশে যেতে বলে। সাথে আকাশের কথা মতো অ্যাকশন নেওয়ার জন্য বলে। গ্রামে প্রায় 100 জন লোক একটা বট গাছের নিচে বসে আছে, কিন্তু রাকার এখনো আসার কোনো নাম নেই। সেজন্য স্যার কতক্ষণ এভাবে বসে থাকবো? যতক্ষণ পর্যন্ত রাকা না আসবে ততক্ষণ পর্যন্ত। কিন্তু স্যার সে আসবে কখন? ও যখনই আসার আসুক, তবে এখানে জনগণের মধ্যে তোমরা মিশে যাবে, তাহলে বুঝতে পারবে। ওকে স্যার। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওই জায়গায় 3টা গাড়ি এসে নামে। ওখান থেকে একে একে 15 জন লোক নামে। সবার শেষে রাকা নামে। রাকাকে দেখে আকাশে পরিচিত মনে হচ্ছে, সেজন্য এই শালাকে কোথায় যেন দেখেছি আমি, কিন্তু মনে পড়তেছে না। আর একটু ভালো করে দেখলে হয়তো আমার বেশি করে মনে পড়বে।
সেজন্য আরও কাছে যেতে থাকে। এদিকে রাকা ওই বট গাছের নিচে বসে পড়ে। সবাই মোটামুটি ভয়ে আছে, সেজন্য সবাই চুপচাপ হয়ে আছে। নাম আমার রাকা। উল্টো পাল্টা কোর্স ডায়লগ আমার পছন্দ না, সেজন্য যা বলার স্পষ্ট করে বলে ফেলি। জি বলুন স্যার। তোমরা অনেকে বুঝতে পারছো না কেন আমি 20 থেকে 25 বছরের ছেলেদের নিয়ে মেরে ফেলি। ওদের মধ্যে তো আমারই ছেলে ছিল একজন। আমার লোকজন কম, তার উপর আমার প্রভাব বিস্তার করতে হবে, সেজন্য তোমাদের এখান থেকে ছেলেদের আমার চলে আসার জন্য বলা যায়, কিন্তু ওরা তো কেউ রাজি হচ্ছে না, সেজন্য আমার এরকমটা করা। সে যাক গিয়ে সেসব কথা। আমার লোকদের হিসেব অনুযায়ী এখানে আরো 20 জনের মতো যুবক থাকার কথা। প্লিজ স্যার, আমাদের গ্রামের ছেলেদের যদি এইভাবে নিয়ে যান বা মেরে ফেলেন তাহলে তো গ্রামের আর কেউই থাকবে না। যে আমার কোনো কাজে আসবে না তাকে আমি অন্য কোনো কাজে কেন রাখবো বলো? বস, এখন আমাদের কি করতে হবে বলুন? গ্রামে যত লোক আছে তাদের নিয়ে চলো, যে আমার হয়ে কাজ করতে চাইবে না তাকে মেরে ফেলে দিব। রাকার লোক ওখানে আকাশ সহ বাকি 5 অফিসারকে নিয়ে আসে, সাথে আরও কিছু যুবককেও। ওদের নিয়ে চলে আসে ওর আস্তানায়। আস্তানায় দেখে আকাশের এবার মনে পড়ল। তবে সে ঘটনা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন ওখানে নিয়ে আসার পর। এদের আগে ঘুমানোর ব্যবস্থা করো। কিন্তু বস, তারপর? ঘুমানোর আগে ওদের খাবার খাইয়ে নে, বাকিটা সকালে বলবো। রাকা তো চলে যায়, ওর লোকেরা রাতে খাবার দিয়ে যায়, কিন্তু আকাশ তো খায়। নব সাথে বাকি অফিসারদেরও খেতে দেয়নি। খাবারে কিছু মেশানো থাকতে পারে, সেই জন্য খাবে না তোমরা। এই ভিডিওগুলো কি করব? আমি স্যারকে পাঠিয়ে দিচ্ছি, উনি বাকিটা করে নেবে। এখন কালকের পরিস্থিতি বলে দিবে কি করতে হবে, তবে কাল হয়তো মারামারি করা লাগতে পারে, সেই জন্য তোমরা প্রস্তুত হয়ে থেকো। সকালবেলায় ওদের সবাইকে দাঁড় করানো হয়। এরপর একে কে জিজ্ঞেস করা হয় কে কে রাকার হয়ে কাজ করবে। এগুলো জিজ্ঞেস করতে থাকে। অনেক ছেলে রাজি হয়েছে, যারা রাজি হয়েছে তাদের একটা পাশে এনে রাখা হয়, আর অন্যদিকে যারা রাজি হয়নি তাদের একটা খাঁচায় ঢুকিয়ে রাখা হয়। এদের আবারও ভালো করে জিজ্ঞেস করে নে, যদি রাজি না হয় তাহলে ওদের মেরে ফেল, লাশগুলো ওদের গ্রামের মধ্যে ফেলে দিবি, বুঝতে পেরেছিস? জি বস। লোকগুলো অনেক রকমের ভয় দেখাতে থাকে, এতে অনেকে রাজি হয়ে যায়। অন্যদিকে রাকা এবার আকাশের দিকে তাকায়। তোর চেহারাটা আমার কেমন জানি পরিচিত মনে হচ্ছে, কে তুই বলতো? আমার একটু পরিচয় জেনে তোর চেহারারাই হাল হয়েছে, তাহলে ভেবে দেখ, যদি পুরো পরিচয় তুই জানিস তাহলে তোর কি অবস্থা হবে। কথাটা শুনে রাখা 10 হাত পিছনে এসে দেওয়ালের সাথে আঘাত পায়। রাখা তো বিশ্বাস করতে পারছে না, 2 বছর আগে যার সাথে মারামারি করে রাখার এই অবস্থা হয়েছে, আজকে সেই লোকটাই আকাশের সামনে দাঁড়িয়ে আছে। তুই তাহলে সে ব্যক্তি? এখনো তোর মধ্যে দেখি সে ভয়টা আছে। ওই দিন তোর সাথে অনেক লোক ছিল, কিন্তু আজকে তুই একা আছিস, কোনোভাবেই তো ফলাতে পারবি না। তোকে কে বলল আমি পালাবো? পালাবি তো তুই। এতগুলো লোক আর তুই একা, উল্টে এখন তো তোর ভয় পাওয়ারই কথা। ভয়কে জয় করে এসেছে এই আকাশ, সেই জন্য আমাকে ভয় দেখাতে আসিস না। বাহ, সেম ডায়লগ এখনো দিচ্ছিস? যেখানে মানুষটাই আগের মতো আছে সেখানে ডায়লগ আর চেঞ্জ হবে কি করে? দেখ, সময় নেই হাতে, তোর মালপত্র গুছিয়ে এখান থেকে বিদায় হ। যদি না যায় এখান থেকে? আগের বার বেঁচে গিয়েছিলি, এবার আর বাঁচবি না। এবার যে তোকে মরতে হবে। দেখাই যাক তাহলে। ওকে মার ভালো করে, একেবারে প্রাণে মেরে ফেল ওকে। লোকজন আকাশকে মারার জন্য আসে, তখনই বাকি অফিসারদের ইশারা করলে ওরা বন্দুক বের করে গুলি করতে থাকে। একে একে রাকার অনেকেই মারা যায়। এইদিকে রাকা পালাতে যাবে, তখনই ওদের ধরে ফেলা হয়। আরে পালাবি কোথায় তুই? আমাকে ছেড়ে দে ভাই, আমি আর কখনো এই কাজ করব না। আচ্ছা, তোকে ছেড়ে দিব, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দে, তাহলেই তোকে ছেড়ে দিব। জি বলেন, কি প্রশ্ন? এই পর্যন্ত কতজন লোককে মেরেছিস তা আমাকে বলবি। এটা ছাড়া তোর অন্য কোনো আস্থানা আছে কি না সেটাও আমাকে বল, এবং তোর উপরের বসের নামটা আমাকে বল, তাহলেই তোকে ছেড়ে দিব। বলছি, সবই বলছি আমি। এবার রাকা এক এক করে সবার ডিটেলস বলতে থাকে, যা আকাশ ক্যামেরায় বন্দি করে রাখে। সব কিছু তো বলে দিয়েছি, এবার আমাকে ছেড়ে দিন। কিন্তু আর একটা কথা, তুই এখনো আমাকে বলিস নাই। কি কথা? তোর অর্থ সম্পদগুলো কোথায় আছে সেগুলো বললি না তো। আমার কাছে তেমন কোনো সম্পদ নেই, এখনো ওরা টাকা আমাকে পাঠায়নি।
অফিসার, ওকে নিয়ে যাও। আপনি না বলেছেন, আমাকে ছেড়ে দিবেন। ছেড়েই তো দিচ্ছি, তবে জেলের ভিতরে। এমনটা কিন্তু কথা ছিল না। এমনভাবে কথাটা বললেই মনে হচ্ছে আমি তোর সাথে চুক্তি করেছি। তাছাড়া আমি তোকে ছেড়ে দিব বলেছিলাম, কিন্তু কোথায় ছেড়ে দিব তা তো বলিনি। তোকে জেলের ভিতরেই ছেড়ে দিব, বুঝতে পেরেছিস? এত বড় ধোঁকা! তুই নিজেই তো এতগুলো দিন লোকজনকে ধোঁকা দিয়ে এসেছিস। যেদিন আমি জেল থেকে বের হব সেদিন তোকে বুঝাবো এই ডাকা কি জিনিস। তোমরা কি ওর বয়ান শোনার জন্য রেখে দিয়েছো নাকি? তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলো। এদিকে রাকাকে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে বাসায় ফিরতে ফিরতে রাত 2টা বেজে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হলো। আপনারা কারা? একে এইভাবে ধরে এনেছেন কেন? অফিসার একটা কার্ড বের করে পুলিশ অফিসারকে দেখায়। আশা করি আর পরিচয় দিতে হবে না। জি স্যার, লাগবে না। বলুন কি করতে পারি। একে আপাতত লকআপে রেখে দিন, কাল দুপুরে এসে ওকে নিয়ে যাব। আপনারা তো সাথে করে আপনাদের অফিসে নিয়ে যেতে পারেন। এত রাত পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে না। তাছাড়া ওকে রেখে দিন, কাল এসে ওকে নিয়ে যাব। ঠিক আছে স্যার। ওরা চলে আসে ওখান থেকে। পরের দিন সকালে ইরা যখন থানায় আসে তখন অপরাধীকে দেখে জিজ্ঞেস করতে থাকে। তখন পুলিশ অফিসার বলতে থাকে, তা ওনারা আসবে কখন, কিছু কি বলেছে? বললো তো দুপুরে আসবে, কিন্তু এই শালা তো রাতে এত চিৎকার করছিল, সেজন্য বাধ্য হয়ে ওকে ঘুমের ইঞ্জেকশন দিতে হয়েছে। ভালো করেছো। এখন চলো তাহলে, আমাদের একটা কেসের ব্যাপারে বের হতে হবে। কিন্তু ম্যাম, ওনারা যদি এর মধ্যে চলে আসে? বাকিরা তো আছেই। এই বলে অফিসার নিয়ে বের হয়ে যায়। অন্যদিকে 3টার দিকে অফিসার আসে রাকাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এসে দেখে পুলিশ স্টেশনে অনেকটা লণ্ডভণ্ড করে রাখা হয়েছে। ভিতরে এসে দেখে জেল ভাঙ্গা, অনেক পুলিশ আহত হয়েছে। এইসব কি করে হলো? সকালে ম্যাম এসে একটা কেসের ব্যাপারে স্যারকে নিয়ে যায়। ওনারা যাওয়ার পরে রাখা ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে কি এরকমটা করলো? ঘুম থেকে ওঠার পরে ওকে পানি দেয়া হলো, তখনই একজন হাবিলদারের বন্দুক নিয়ে এখান থেকে বের হয়ে যায়। আমরা আটকানোর চেষ্টা করি, তখনই আমাদের উপর হামলা হয়। তোমার অফিসারকে কি খবর দিয়েছো? ওনারা 10 মিনিটের ভিতরে চলে আসবে। 15 মিনিট পর ইরার অফিসার আসে ওখানে। এসে এরকম অবস্থা দেখে জিজ্ঞেস করতে থাকে। ওরাও বলতে থাকে সবটা শোনার পরে, আমারই ভুল হয়েছে। আপনার ভুলের জন্য রাকা পালিয়ে গেল। সত্যি আমি দুঃখিত অনেক। দেখুন, আপনার উপরে এখন আমরা মামলা করব। হয় আপনি রাকাকে ধরে আনবেন, নয়তো আপনার চাকরি তো যাবেই, সাথে আপনার জেল হতে পারে। আপনারা কি বলতে চাচ্ছেন? রাকাকে আমি ইচ্ছে করে এখান থেকে পালানোর ব্যবস্থা করে দিয়েছি? আমাদের তো তাই মনে হচ্ছে। এখন আপনাকে আমরা এনকোয়ারির জন্য আমাদের সাথে নিয়ে যাব। প্লিজ এমনটা করবেন না, এতে আমার কেরিয়ার যে নষ্ট হয়ে যাবে। আমার কিছু করার নেই, আপনাকে যেতেই হবে আমাদের সাথে। স্যার বিশ্বাস করুন, ম্যাম এরকমটা করতে পারে না। উনি কি করতে পারে আর না পারে তা আমাদের বোঝাতে হবে না। নিয়ে আসো ওনাকে। অফিসার ইরাকে নিয়ে বের হতে যাবে, ওখানে আকাশ চলে আসে। অফিসার কিছু বলতে যাবে তার আগেই, ওনাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? অফিসার সবটা বলতে থাকে। আসলে থানায় এইরকম অবস্থা দেখে ওরা আকাশকে জানায়, সেজন্য এখানে আসা। ওখানে সবটা শোনার পরে, বুঝতে পেরেছি, আপনারা আসুন। কিন্তু উনি? ওনাকে নিতে হবে না, আমার বিশ্বাস এই কাজে উনি জড়িত না। কিন্তু তারপরেও বললাম তো ছেড়ে দেওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু রাকা? সিসিটিভি আর খোঁজ নিতে থাকো। এই কথা শুনে অফিসার খোঁজ নিতে চলে যায়। ইরাকে ছেড়ে দেওয়াতে ইরার মুখে অনেক হাসি ফুটে। কে তুমি বলো তো? আমি তো এসেছি মোবাইলে খোঁজ নিতে। মানে ঠিক বুঝলাম না। গতকাল যে এসে মোবাইলে হারানোর রিপোর্ট করতে এসেছি। কিন্তু ওরা আপনার কথাই আমাকে কেন ছেড়ে দিল? তা ওদেরকে জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা যাই হোক, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ আপনাকে। সত্যি কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব সে ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার জন্য আমার কেরিয়ার নষ্ট হতে হতে বেঁচে গেল, নয়তো আমাকে কতকাল যে জেলে থাকতে হতো আল্লাহই জানে। যা কিছু হয় তা মাঝে মাঝে ভালোর জন্যই হয়ে থাকে। বলুন, এই উপকারের বিনিময়ে আপনি কি চান আমার কাছ থেকে? যা চাইবো তা দিতে পারবেন তো? দিব, কথা দিলাম। ভেবে বলুন, পরে কিন্তু না করতে পারবেন না।
আমি 100% ভেবেই বলেছি, যা চাইবেন তাই দিব। আমি চাই আপনাকে বিয়ে করতে। কি বলছেন এইসব? ভুল কি বলেছি? দেখুন, কথা দিয়েছি বলে আপনি এরকম আবদার তো করতে পারেন না। আচ্ছা, একটা কথা বলুন, আমি কি দেখতে খারাপ নাকি অন্য কোনো সমস্যা? দেখুন, আপনি দেখতে অনেক ভালো, কিন্তু আমাকে ঠিকমতো জানেন না। আমিও আপনার ব্যাপারে ঠিকমতো জানি না। হুট করে এভাবে বললে তো আর বিয়ে করা যায় না। ব্যাপারটা তো আশা করি আপনি বুঝতেই পেরেছেন। তাহলে ব্যাপারটা আরও সহজ করে দিচ্ছি। সেটা কী রকম? এই ধরুন, আমরা দুজনে প্রথমে প্রেম করব। এতে করে একজন আরেকজনের সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। ভালো লাগা, খারাপ লাগা, এই দিকগুলো বুঝতে পারবো। কিন্তু আমি তো সময়ও পাই না। থানা আর বাহিরে দৌড়াদৌড়ি করতে করতে সময় পার হয়ে যায় আমার। কোনো ব্যাপার না, আমি সারাক্ষণ তোমার পাশে থাকবো। এতে পাবলিক কি বলবে? বলবেন আমি আপনার ইনফর্মার, তাহলে তো এত কিছু আর লোকে ভাববে না। আপনার মাথায় এত বুদ্ধি কি করে আসছে বুঝি না। তবে আইডিয়াটা খারাপ না, কিন্তু আমি ভালো না খারাপ তা না জেনেই। আমি চোখের দিকে তাকালেই অনেক কিছু বুঝতে পারি। তার মানে তুমি বিয়ে করেই ছাড়বে, তাই তো? আমি কিন্তু মোটেও জোর করছি না। এতক্ষণ ধরে এইগুলো কি ছিল তাহলে? সহজ হিসেবে যদি ধরি, তুমি তো বিয়ে করবে না সরাসরি, সেই জন্য আমাদের জানার জন্য তোমাকে সময় দিলাম। এই সময় আমার সম্পর্কে সব কিছু জানতে পারবে। সেটা তো জানতে পারবই, কিন্তু তুমি ভালো বা খারাপ হও, বিয়ে তো করতেই হবে। তাহলে আর জেনে কি করব? আমার সাথে মেলামেশা করার পরে যদি তোমার মনে হয় আমি খারাপ, তাহলে তাহলে কি? আমাকে তোমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই। ভেবে বলছো তো? ভেবেই বলছি। তবে আমাকে বিয়ে না করার মতো তোমাকে কারণ দেখাতে হবে। ঠিক আছে, তাই হবে। তাহলে এখন বলো, থানার ভিতরে রাকাকে রাখা হয়, কিন্তু তুমি আর ইন্সপেক্টর যাওয়ার পরেই রাকা বের হলো কি করে? একজন হাবিলদার নাকি ভেতরে ঢোকে, তারপর ওর মাথায় বন্দুক ধরে এখান থেকে বের হয়ে যায়। কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? একটা জায়গায় মার্ডার হয় অনেকগুলো, সেখানেই গিয়েছি। ঠিকানা কি ছিল? এরা যখন ঠিকানা বলে তখন মনে পড়ে রাকার কথা, কেননা ওরা সবাই রাকার লোক ছিল। তাহলে তো এরা সত্যি কাজে গিয়েছে সবটা বোঝার পরে। চিন্তা করো না, আমি থাকতে তোমার চাকরি কখনো যাবে না, নাই তোমার বিরুদ্ধে কোনো মিথ্যে অভিযোগ আমি আনতে দিব। আচ্ছা, তোমার এখানে আসার মূল কারণটা তো বললে না? ওই যে মোবাইলের জন্য এসেছি। কিন্তু এই রাকাকে এখন খুঁজে বের করব কি করে? এটা ওরাই খুঁজে নেবে। এরই মধ্যে ইরার মা কল দিয়ে বসে ওনার সাথে কথা বলে। আমাকে একবার বাসায় যেতে হবে। হঠাৎ বাসায় কেন? সবাই ঠিক আছে তো? বাবা অনেক দিন ধরেই অসুস্থ, ডক্টর এনে দেখাই, কিন্তু আজকে বেশি অসুস্থ মনে হচ্ছে, হসপিটাল নিতে হবে। আমি তাহলে এখন যাই, তুমি তাহলে বাসায় যাও এখন। আমিও আসি তোমার সাথে। হসপিটালে নেওয়া লাগবে তো, আমাকেও আসতে হবে। আচ্ছা চলো তাহলে। এর সাথে ওর বাসায় আসে, এসে ওর বাবাকে নিয়ে হসপিটালে আসে। ওখানে অপারেশন করতে হবে, ডক্টর এসে জানায় ওনার হার্টে রিং বসাতে হবে। তাহলে দেরি করছেন কেন? তাহলে 7 লক্ষ টাকা জমা করে দিন। কিন্তু এতগুলো টাকা আমি পাবো কি করে? দেখুন, সেই সব তো আমার দেখার বিষয় না। যদি ওনাকে বাঁচাতে চান তাহলে টাকাগুলো জমা দিন। কথাটা শুনে ইরা অনেক ভেঙে পড়ে, সাথে ইরার মাও কান্না করতে থাকে। তখন আকাশ ওষুধ আনতে নিচে এসেছিল। উপরে ওঠার পরে ইরা সবটা বলে। ডক্টর কোথায়? ডক্টর বলল টাকা জমা দিয়ে ওনাকে বলার জন্য, তাহলে উনি অপারেশন করবে। কিন্তু আমাদের কাছে তো এই মুহূর্তে এতগুলো টাকা নেই। আচ্ছা, আমি দেখতেছি। মোবাইল বের করে আবিরকে কল দিয়ে টাকা নিয়ে আসতে বলে। আবিরও টাকা নিয়ে হসপিটালে চলে আসে। এই নি টাকা, কিন্তু অপারেশন কার? তোকে সবটা পরে বলবো। আচ্ছা শোন, রাকা কিন্তু পালিয়ে গেছে। আমাদের লোকেদের বল খেয়াল রাখার জন্য, যেখানেই রাকাকে খুঁজে পাবি সেখানেই ওকে মেরে ফেলবি। ঠিক আছে, বলে দিব। এদিকে টাকা জমা দিয়ে ডক্টরের কাছে রিসিট নিয়ে দেখাই। আমি তাহলে অপারেশনের ব্যবস্থা করতেছি, আপনারা অপেক্ষা করুন।
ডক্টর তো চলে যায়। অন্যদিকে ইরা তো আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তুমি আজ 2বার আমার জীবনে 2টা গুরুত্বপূর্ণ কাজ করে দিয়ে গেলে। তোমাকে কি বলবো, আমি তো ভাষাই খুঁজে পাচ্ছি না। ইরা, কে এই ছেলে? তোমার মেয়ের হবু জামাই। সত্যি বলছিস? দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তোমার পছন্দ হয়েছে তো? অনেক পছন্দ হয়েছে। তোরা বসে কথা বল, আমি ওই দিকটা দেখি। ইরা আমার যাওয়ার পরে ওরা আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। এটা কি হলো? কোনটা কি হলো? কথা তো ছিল আগে তুমি আমাকে জানবে, তারপর তুমি হ্যাঁ অথবা না বলবে। হুঁ বলেছিলাম তো। কিন্তু তোমার মায়ের সাথে যে তুমি বুঝবে না। 3 ঘন্টা পরে অপারেশন শেষ হয়। ইরার বাবা এখনও অজ্ঞান হয়ে আছে। এদিকে সন্ধ্যা হয়ে আসে। আমাকে এখন ফিরতে হবে। আচ্ছা যাও তাহলে। কিন্তু এই পোশাকে কতক্ষণ থাকবে? এছাড়া আর কি করব বলো? তুমি আর তোমার মা এখন বাসায় যাও। বাসায় ফিরে দুজনে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর এখানে আসো। আমি ততক্ষণ থাকি এখানে ওনার খেয়াল রাখার জন্য। কিন্তু তুমি একা। কিছু হবে না, চিন্তা করো না। আকাশের কথাই ওনারা দুজন বাসে এসে খাবার খেয়ে কিছু পোশাক নিয়ে তারপর চলে আসে হসপিটালে। ওনারা আসার পরে আকাশ ওখান থেকে বের হওয়ার আগে লুকিয়ে ইরার কপালে একটা চুমু দিয়ে চলে আসে। যদিও ইরা সবটা দেখেছে তাও কিছু বলেনি। পরের দিন সকালে ইরাকে কল দিয়ে ওর বাবার খোঁজ নিতে থাকে। দুপুরের দিকে আকাশ অফিসে আসে। আকাশ, রাখাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি ওই মেয়েকে কেন বাঁচালে? ওর মেয়ের কোনো দোষ নেই। তাছাড়া আমি আজকে দিনের ভেতরে রাকাকে খুঁজে আনবো, সেই জন্য আমাকে এখন যেতে হবে। এই বলে চলে আসে ওখান থেকে। এসে আবিরকে কল দেয়, কেননা আকাশের লোকেরা রাকার পিছনে ফলো করছিল। কত দূর পর্যন্ত? এই তো ওর পিছনে আছে। যেভাবেই হোক ওকে আমার জীবিত চাই, তবে এর জন্য আহত করতে হলে করবি। বুঝতে পেরেছি। 10 মিনিটের মধ্যে রাখাকে আবির কিছুটা আহত করে ধরে নেয়। তারপর থানার কাছে এসে আকাশের হাতে তুলে দেয়। আচ্ছা শোন, আমাদের একটা আস্তানা আছে জঙ্গলের এখানে। ওখানে 1 থেকে 2 দিনের মধ্যেই পুলিশের হামলা হতে পারে, সেই জন্য ওই জায়গা থেকে সব কিছু সরিয়ে নেওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে, আমি আজকে ওদের নিয়ে যাব। ঠিক আছে, এবার যাও তাহলে। একটু পরে রাকাকে নিয়ে পুলিশ স্টেশনে আসে, তবে ওর জ্ঞান নেই। আকাশকে আচমকা রাকার সাথে দেখার পর তুমি ওকে পেলে কোথায়? ওকে পেয়েছি অনেক কষ্টে। এবার ওই লোকগুলোকে কল দিয়ে বলো রাকাকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে তোমার উপরে যে অভিযোগ ছিল সেটা পুরোপুরি চলে যাবে। সত্যি আকাশ, তোমাকে যত দেখছি আমি ততই অবাক হচ্ছি। একের পর এক আমার যেভাবে উপকার করছো, জানি না সেই ঋণ কিভাবে শোধ করব। বিয়ের পর এমনিতেই শোধ করে নিতে পারবে। এখন আমি যাচ্ছি। সাবধানে যেও, খেয়াল রাখিও তোমার বাবার জ্ঞান ফিরেছে। সময় পেলে রাতে দেখা করতে আসিও। ঠিক আছে, আসবো। ওখান থেকে বের হয়। অন্যদিকে কিছু অফিসার এসে রাকাকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে স্যার আকাশকে রাকার গ্রেপ্তার হওয়ার বিষয়টা জানায়। আগে ওকে হসপিটালে নিয়ে যান, একটু সুস্থ হোক, তারপর ওর থেকে বাকিদের তথ্য নেব। ওই দিকের খবর কি? কোন দিকের? একে গ্রুপের ওর একটা আস্তানা তো খুঁজে পেয়েছি আমরা। তথ্য দেওয়া যে শেষ, এখন ওর লোকজনের পালা। ঠিক আছে, রাখছি স্যার। একটু পরে আকাশ ওর আস্থানে এসে ওই জঙ্গল থেকে ওর লোকজনকে সরিয়ে নেয়। একটু পরে কিছু লোক আসে আকাশের কাছে। ওদের মধ্যে কয়েকটা মাফিয়ার মেন লিডার এসেছে। আপনার সাথে কিছু কথা বলার ছিল। কি কথা? আমাদের কিছু অস্ত্র লাগবে। কি ধরনের অস্ত্র? যে অস্ত্রগুলো কয়েকটা মাস আগে এনেছেন। তোমরা কিভাবে জানো? আমরা আরো অনেক কিছু জানি। অস্ত্র আনার সময় আপনার উপর হামলা হয়েছে, তাও এক মেয়ে সে হামলা করেছে, সেটাও আমরা জানি। বাহ, অনেক তথ্যই দেখি তোমরা জানো। কিন্তু একটা কথা বলো তো। কি কথা? তোমরা কিভাবে জানো এই তথ্য? আমরা কিভাবে জানি মানে? এই তথ্য আমার লোকেরাও জানে না, কিন্তু তোরা জানিস। তাহলে কি খবরটা তোরা লিক করেছিস? বিশ্বাস করুন, আমরা লিক করিনি। তাহলে কে করলো লিক? তা আমরা জানি না। তাহলে এই খবরটা তোরা জানিস কি করে? আসলে আপনার উপর হামলা হয়, ওটা আমাদের উপরে হামলা হওয়ার কথা ছিল,
কিন্তু আমি পৌঁছাতে লেট করি, সেই জন্য সে হামলা আপনার ওপর হয়। যখন হামলা হয় তখন আমরা আশেপাশে ছিলাম, কিন্তু আমাদের কোনো অস্ত্র ছিল না। আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারিনি। সত্যি বলছিস তো? বিশ্বাস করুন, আমি ঠিক বলতেছি। ঠিক আছে, তোমাদের যা লাগবে দাম নিয়ে যাও। আবির, ওদের যা যা লাগে হিসেব করে দিয়ে দাও। তবে তোরা জানিস, কোনো খারাপ কাজে যেন এইগুলো ব্যবহার না হয়। কোনো চিন্তা করবেন না, আমরা এইগুলো নিজেদের রক্ষা করার জন্য ব্যবহার করব। তাছাড়া আমরা খারাপ কিছু করলে আপনি তো জানতে পারবেনই। সব কিছু তাহলে বুঝতে পেরেছ? আবির, ওদের যা যা লাগে দিয়ে দাও। ঠিক আছে। 1 ঘন্টার ভিতরে ওদের অস্ত্র দিয়ে বেরিয়ে পড়ে। আবির তো অবাক হয় ওদের কথাগুলো শুনে, সাথে ওর লোকেরাও। এত বড় কথা লুকিয়েছি না আমাদের থেকে? তোমরাও তো মনে করো কোনো রিস্ক নেই, কিন্তু কতটা রিস্ক আছে তা শুধু আমি জানি। সেই জন্য আমি তোমাদের নেই না, কারণ চাই না আমার কোনো কারণে তোমাদের প্রাণ চলে যাক। কিন্তু তুই একা নিজের জীবনটা কেন ঝুঁকিতে রাখছিস? কিছুই হবে না। যা ভালো মনে করিস। কিন্তু এই রাখার থেকে কোনো তথ্য কি জানতে পেরেছিস? কাল ওর কাছে যাব, তখন জেনে নেব। কিন্তু ওকে রেখেছিস কোন জায়গায়? ওকে যেখানে রাখার কথা ওখানেই রেখেছি আমি। আচ্ছা, চলি আমি। রাতে থানায় এসে ইরার কাছে আসে, তারপর ওর সাথে হসপিটালে আসে। ইরার বাবার এখন জ্ঞান ফিরেছে, সেজন্য ওর বাবার সাথে আকাশের পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ ওখানে থাকার পর বাবা যখন সুস্থ হবে তখন আমি তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিব। টাকা কেন ফেরত দিবে? তুমি এতগুলো টাকা দিলে সেই টাকা তো তোমাকে দিতে হবে, তাই নয় কি? তুমি যদি আমার বউ হতে, তাহলে কি আমি নিজের শ্বশুর শাশুড়ির জন্য কি খরচ করতাম না? ধরো কোনো কারণে আমি তোমাকে বিয়ে করলাম না, তাহলে তো তোমাকে টাকাগুলো ফেরত দিতে হবে। তাও আমার কোনো কিছু লাগবে না, তুমি আমার হও বা না হও, এতে আমার টাকা ফেরত নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি এত ভালো কেন? এরই মধ্যে আকাশ কিছু বলতে যাবে, তখনই ইরার মা চলে আসে ওখানে। ইরা, তুই বরং বাসায় ফিরে রেস্ট নে। ইরা, তুমি তাহলে বাসায় যাও, আমিও যাচ্ছি বাসার দিকে। দুজনেই নিচে আসে। আকাশ আলাদা যেতে চাইবে, তখন আমার সাথে আসতে পারবে? কোথায় যেতে হবে? আমার বাসায়। কোনো প্রয়োজন ছিল কি? প্রয়োজন ছিল। কিন্তু এত রাতে আসাটা কি ঠিক হবে? তোমার কি ভয় হচ্ছে? ভয় হচ্ছে বলতে, ফাঁকা বাসায় যদি। যা হওয়ার তখন দেখা যাবে, এখন চলো আমার সাথে। ওরা দুজন বাসে আসে। ইরা ওর রুমে যাওয়ার আগে আকাশকে একটা রুম দেখিয়ে দেয়। রুমে এসে ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে ইরা ও জামার কাপড় চেঞ্জ করে চলে আসে আকাশকে ডাকার জন্য। রুমের দরজা ফাঁকা ছিল, সেজন্য রুমে ঢুকে আকাশকে দেখে ইরা তো লজ্জায় চোখে হাত দেয়। আকাশও কোনোভাবে নিজেকে ঢেকে নেয়। রুমে ঢোকার আগে নক তো করবে। তুমি রুমের মধ্যে এইভাবে? আমাকে তো গোসল করতে হবে, সেই জন্য গোসল করে নিলাম। তোয়াল বা অন্য কিছু যে তোমাকে আনতে বলবো সেটাও তো বলার সুযোগ হয়নি, সেই জন্য শরীর শুকাচ্ছি। কিন্তু তুমি তো। আমি কি জানতাম নাকি তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে? তুমি কিছু দেখোনি তো? কি দেখিনি সেটা বলো। আমার তো সর্বনাশ হয়ে গেল। তুমি কি মেয়ে মানুষ নাকি যে দেখলে সমস্যা হবে? কোথায় লেখা আছে যে ছেলেদের দেখলে সমস্যা হবে না? কোথাও লেখা নেই। আমি রান্না করতেছি, ততক্ষণ নিজেকে শুকিয়ে নিয়ে রেডি হয়ে নিচে নেমে আসিও। ততক্ষণে আমি রান্নার কাজটা শেষ করি। এদিকে আকাশ এই প্রথম কোনো মেয়ের সামনে এরকম পরিস্থিতির মোকাবিলা হয়েছে। 1 ঘন্টা পরে নিচে নামে, তারপর ওরা দুজনে একসাথে রাতের খাবার খেয়ে নেয়। চলো এখন ঘুমাবো। আমি তাহলে আমার রুমে যাই, তুমি তোমার রুমে যাও। তুমি আমার সাথে আমার সঙ্গেই ঘুমাবে। আমি কি ভুল কিছু শুনেছি? ঠিকই শুনেছ। আসলে একা একা আমার ভয় লাগে ঘুমাতে, তার উপর বাবা মাও বাসায় নেই। কিন্তু পরে যদি কিছু হয়ে যায় তখন আবার আমার দোষ দিতে পারবে না। কিছুই বলবো না, তাও চলো আমার সাথে। কোনো উপায় না পেয়ে ইরার সাথে এসে রুমে ঘুমাই। আপনারা আবার ওদের মধ্যে কিছু হয়েছে কিনা ওটা জানতে চাইয়েন না, কেননা সব কথা তো সব জায়গায় বলা যায় না বলে লেখক আর নায়িকা দুজনেরই না থাক। আপনাদের জেনে কাজ নেই। সকালে আবার গোসল করে নেয়, সেজন্য বাকিটা আর নাই বললাম। আমার তো সর্বনাশ হয়ে গেল। যা হওয়ার আমার হয়েছে, তোমার তো কোনো ক্ষতি হয়নি।
কে বলেছে হয়নি? যে যাকগে, তুমি এখন কোথায় যাবে? আমি এই তো অফিসে যাব। বাহ, তোমার আবার অফিসও আছে? এমনভাবে বলতেছ মনে হয় আমি কোনো কাজই করি না। আচ্ছা, একদিন তোমার সাথে তোমার অফিসে আসবো। আমার সাথে আসার কোনো দরকার নেই। এটা কেমন কথা? তুমি কি করো বা না করো তা তো আমার জানা দরকার। তাছাড়া তুমি কিন্তু জানো আমি একজন এসপি। আমি চাইলে কিন্তু তোমার ব্যাপারে সব খোঁজ নিতে পারি, কিন্তু আমি চাই না। কি চাও? আমি চাই তুমি নিজের মুখে আমাকে সবটা বলো, কারণ তোমার মুখ থেকে শুনলে বেশি ভালো লাগে। আচ্ছা, সময় হলে আস্তে আস্তে তোমাকে সবটা বলবো আমি। এখন আমি আসি, তুমিও থানায় যাও। দুজন দুদিকে চলে আসে। অফিসে এসে রাকার কাছে আসে, এসে ওকে প্রশ্ন করতে থাকে। দেখ ভাই, আমার হাতে সময় কিন্তু নেই, সেই জন্য যা বলার আমাকে একটু তাড়াতাড়ি করে বল। কি বলবো? তোর বসের নাম ঠিকানা এই দুইটা জিনিস বলে দিলেই হবে। যদি না বলি? দেখ, না বললে তো আহামরি তোকে জোর করব না, এমনিতেও আমরা তথ্য পেয়েই যাব। শুধু মাঝখান থেকে তোর কী যে অবস্থা হবে তা আমরা নিজেরাও জানি না। ভয় দেখাচ্ছ? ভয় দেখানো আমার কাজ, তবে এরকম ভয় দেখাই না আমি, এর চেয়েও ভয়ঙ্করভাবে ভয় দেখাই। ও তাই নাকি? তা কীরকম ভয় দেখি তো? 5 মিনিট সময় লাগবে। এই বলে রাকা দুইটা হাতে দুইটা কলম গেঁথে দেয়, যার যন্ত্রণা ছিল অনেক মারাত্মক। রাকা তো চিৎকার করে ওঠে, তার কোনো কিছু স্বীকার করতে রাজি হচ্ছে না। তখন মরিচের গুঁড়ো এনে ওই ক্ষত জায়গায় ঢেলে দেয়। এবার রাকা তো যন্ত্রণা সহ্য করতে পারছে না, ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। তাও আকাশ চুপ করে বসে থাকেনি। দেখ, আমাকে আর বাধ্য করিস না। আমি কিছুই বলবো না, ছেড়ে দে আমাকে। এবার আকাশ শরীরে বিভিন্ন জায়গায় একটা একটা করে সুই দিয়ে ফুটো করতে থাকে, সাথে সুইয়ের মাথায় মরিচের গুঁড়ো ছিল। এবার পুরো শরীরে রানার যন্ত্রণা শুরু হয়ে যায়। রাকার চিৎকার শুনে ওখানে থাকা সবাই অবাক হতে থাকে, কিন্তু তাও রাখা মুখ খুলছে না। যতক্ষণ পর্যন্ত ও মুখ না খুলবে ততক্ষণ পর্যন্ত ওকে শাস্তি দিতে থাকো। কিন্তু স্যার, ও তো মরে যাবে। বেঁচে থেকে যখন কোনো কাজে আসবে না তখন মারা যাওয়াটাই ভালো হবে। এই কথা শুনে রাকা এবার আরও চিন্তায় পড়ে যায়। একে একে চিৎকার করতে থাকে যন্ত্রণায়, কিন্তু তার উপর মৃত্যু, সেজন্য রাজি হয়ে যায়। আমি সব সত্যি বলবো, প্লিজ আমাকে কষ্ট দিও না আর। এবার রাকার উপরে অত্যাচার কমে যায়। রাকা এক এক করে সব বলতে থাকে। ওরাও রাকার যন্ত্রণাগুলো দূর করতে থাকে কেমিক্যাল দিয়ে। রাকার পুরো ঘটনা বলা শেষ, এরই মধ্যে ওর ট্রিটমেন্টও করা শেষ। শুধু শুধু আমাকে বাধ্য করালি এই সব করার জন্য। এইগুলো করার আগে যদি সবটা বলে দিতি তাহলে তো এত কিছু আর হতো না। প্লিজ আমাকে আর যন্ত্রণা দিও না, আমি যে সহ্য করতে পারছি না। চিন্তা করিস না, তোকে এখন পুরোপুরিভাবে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দিব। আশাবাদী তুই ওখান থেকে ভালো হয়ে যাবি। এই বলে ওর ফাইল রেডি করতে থাকে। এইদিকে রাকার থেকে সব তথ্য নিয়ে স্যারকে দেয়। এই নিন সব তথ্য। তাহলে এই তথ্য অনুযায়ী সব কিছু খতিয়ে দেখতে থাকো। জি স্যার, কাল থেকে দেখা শুরু করব। তোমাকে একটা কথা বলবো বলা হয়নি। জি স্যার, বলুন। একে সম্পর্কে তথ্য বের করো, যা যা তুমি জানো সব তথ্য বের করো। এবার আমরা টার্গেট ওই একে ছেলেটা। আপনাকে তো বলেছি ওই একে নিয়ে ভাবতে হবে না। তুমি জানো না ও পুলিশ আর অন্য প্রশাসনের নাকের উপর দিয়ে নিজের কার্য করে যাচ্ছে, অথচ আমরা ওকে কোনোভাবেই ধরতে পারছি না। ও তো খারাপ কাজও করছে না। ওটা আমি দেখে নিব। তোমাকে যা বলা হয়েছে তুমি আপাতত তাই করো। রাকার তথ্য অনুযায়ী এইগুলো কি খুঁজে দেখব? তা তো দেখতেই হবে, আগে রাখার সাবজেক্ট শেষ করি। এইদিকে সব দিকে রাকার বলা তথ্য অনুযায়ী সবটা দেখতে থাকে। সবটা দেখার পরে অনেকের নাম বেরিয়ে আসে, তবে এর মধ্যে কিছু লোক আছে যারা আকাশের থেকে অস্ত্র নিয়ে নিজেদের ক্ষমতা দেখাতো। ওদের নাম দেখে আকাশ একটু বেশি অবাক হয়, সাথে ওর স্যারও। দেখলে তো? জি স্যার, দেখেছি। এরপর কি তুমি বলবে ওরা ভালো? হতে পারে ওরা এর থেকেও অস্ত্র নিয়ে এগুলো যে খারাপ কাজে ব্যবহার করবে তা কি ওরা জানতো? আমি এত কিছু জানি না, আমি এর শেষ দেখতে চাই। ঠিক আছে স্যার, হয়ে যাবে। আমি যে করেই হোক ব্যবস্থা তো করবই। এদিকে ইরারও ওদিন আবারও সময় করে ইরার বাবাকে দেখতে আসে। উনি এখন অনেকটা ভালো আছেন, মোটামুটি কথা বলতে পারেন।
আকাশকে দেখে উনি একটু একটু কথা বলতে থাকে। ওনার সাথে কথা বলে চলে আসে আস্থানায়। আবির, 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 কোথায় তুই? আমি একটু ব্যস্ত, 5 মিনিট পরে আসতেছি। তোকে তো আমার এখনই লাগবে। তাহলে ওয়াশরুমে চলে আয়। ও, তুই যে ওখানে বুঝতে পারিনি। আচ্ছা, কাজ শেষ হলে বের হয়ে আয়, গুরুত্বপূর্ণ কথা আছে। কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে। আবির বের হয়ে আসার পরে ওকে নিয়ে মিটিং রুমে আসে। এত জরুরি তলব কেন? আমাদের থেকে মালপত্র নেয় এরকম সব ডিলারের নাম বলো আমাকে। কিন্তু এরকম তো অনেকেই আছে। আমি ওদের সবার নাম জানতে চেয়েছি। আচ্ছা, আমি লিস্ট নিয়ে আসতেছি। 10 মিনিট পরে আবির লিস্ট দেয়, সেগুলো দেখতে থাকে। অন্যদিকে ইরা একের পর এক কল দিতে থাকে, কিন্তু আকাশ রিসিভ করছে না। সেজন্য ইরা একাই হসপিটালে দিকে চলে যায়। একটু পরে কিছু কি হয়েছে? এদের 2 দিনের মধ্যেই মেরে ফেলবি। যত তাড়াতাড়ি ওদের উপরে হামলা করা যায় তার উপায় বের করো। কিন্তু হঠাৎ এরকম ডিসিশন? ওরা তো আমাদের কাস্টমার। যে কাস্টমারের জন্য নিজেদের জীবন বিপন্ন হয়ে যাবে সেরকম কাস্টমার কোনো দরকার নেই আমার। যা বলেছি তা করো। এদিকে রাত 9টা বেজে যায়। মোবাইল হাতে নিয়ে দেখে ইরা অনেকগুলো কল করেছে। সেজন্য ইরাকে কল দেয়। এতগুলো কল করেছো, কিছু কি হয়েছে? আমি হসপিটাল যাব ভেবেছিলাম, সেই জন্য তোমাকে কল দিলাম তুমি আসবে কি না, কিন্তু তুমি তো কল ধরোনি। পরে আমি হসপিটালে এসে জানতে পারি তুমি আমার আগে এসেছো। আসলে আমার কিছু কাজ ছিল, সেই জন্য আমি ওনাদের সাথে কথা বলেই চলে আসি ওখান থেকে। আচ্ছা, আমি বাসায় ফিরবো কিছুক্ষণ পর, তুমি চলে আসিও। আজকেও আসতে হবে? বলে বাবা যতদিন হসপিটালে থাকবে ততদিন তোমাকে আসতে হবে। তুমি আবার জোর করবে না তো? বলা যায় না, জোর করলে করতে পারি। আমি কিন্তু প্রতিদিন সকাল সকাল গোসল করতে পারবো না। বিয়ের পর তো করতে হবে, সেই জন্য আগে থেকেই গোসলের অভ্যাস করে নাও। সেই জন্য কথা না বাড়িয়ে চলে আসো। কি আর করবে, কোনো উপায় না পেয়ে রওনা দেয় ইরাদের বাসার দিকে। তবে যাওয়ার সময় কিছু খাবার কিনে নেয়। আকাশও আস্তে আস্তে ইরাও পৌঁছে যায়। বাহ, ঠিক সময় এসেছো। কি ব্যাপার, হাতে ওইগুলো কি? তুমি কি এভাবে প্রস্তুতি নিয়ে আসলে মনে হয়? মাথায় কি উল্টোপাল্টা কথাবার্তা ছাড়া আর কিছু কি আসে না? তুমি পাশে থাকলে কেন জানি না আমার সব কিছু উল্টো পালট হয়ে যায়। এখন বলো, কি আছে সেখানে? রাতের খাবার আছে, এই খাবার খেয়ে ঘুমিয়ে যাব। রাতে কষ্ট করে রান্না করতে হবে না। বাহ, তুমি দেখি কষ্টও বুঝো আমার। এখন চুপচাপ খেয়ে নাও। আচ্ছা শোনো, কাল আমার সাথে একটা ক্রেসের ব্যাপারে যেতে হবে তোমাকে। ঠিক আছে, কখন আসতে হবে বলো, আমি চলে আসব। আমার সাথে বের হলেই হবে। আচ্ছা, তাই হবে। এরপর ওরা রাতের খাবার খেয়ে দুজনেই ঘুম। সকালে গোসল করে দুজনে বের হয়ে যায় থানায়। থানায় এসে তুমি গাড়ি বের করো, আমরা একটা অপারেশন করতে যাব। তুমি পুলিশ হয়ে অপারেশন করবে কি করে? ওটা তো ডক্টরের কাজ। উফ আল্লাহ, তুমি বুঝবে না। বিজয়, তুমি গাড়ি বের করো, সাথে যা যা নেওয়া নিয়ে নাও। ওকে ম্যাম। তা কতজন লোক নিব? 12 থেকে 15 জন নিয়ে নাও, তবে বুলেট কিন্তু নিতে আবার ভুলে যেও না। একটা ভুল তো আর বারবার হবে না। না হলেই ভালো। 20 মিনিট পরে ওরা বের হয়ে একটা জঙ্গলের কাছে আসে। জঙ্গল দেখে আকাশের পরিচিত মনে হচ্ছে। তুমি এসেছো অপরাধী ধরতে, কিন্তু আমাকে কেন নিয়ে আসলে? হাই আল্লাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম তোমার কথা। তুমি তাহলে গাড়িতে থাকো, কিন্তু তুমি? ভেতরে যাব, তুমি কিন্তু গাড়ি থেকে বের হবে না। ঠিক আছে, আমি বের হব না। একটু পরে ওরা তো চলে যায়। এদিকে 15 মিনিট পরে আকাশও গাড়ি থেকে বের হয়ে ওদের পিছনে আসতে থাকে। কেননা আকাশ জানে ওরা কোথায় যেতে পারে, সেজন্য ওইদিকে এসে দেখে ইরা সহ বাকি পুলিশদের কিছু লোক বন্দি করে রেখেছে। এটা কি হলো? এটা তো আমার লোক না, তাহলে এরা কাদের লোক? আচ্ছা, আবিরকে একটা কল দেই। সেজন্য আবিরকে কল দিয়ে সবটা ক্লিয়ার হয়ে যায়। এবার আর কোনো চিন্তা নেই আকাশের। লুকিয়ে আছে আর সুযোগের অপেক্ষা করছে অন্যদিকে। এদের কি মেরে ফেলবো,
নাকি এখানেই বন্দি করে রেখে দিব? এদের তো তাড়াতাড়ি তো মারবো না, এদের একটা দিন এভাবে বেঁধে রাখবো, তারপর ওদের দেখি কি করা যায়। তবে ওদের কিন্তু কোনো কিছু খেতে দিবি না। ওকে বস। তোদের বোঝাচ্ছি কি করা যায়। 1 ঘন্টা পরে আবির কল দেওয়াতে মোবাইল শব্দ হয়। এতে ওই লোকগুলো শুনতে পায়। আমাদের মধ্যে তো কারো মোবাইল এটা না, শব্দ তো ওই দিক থেকে আসতেছে। ওই তাড়াতাড়ি করে খুঁজে দেখ, কেউ তো ওখানে লুকিয়ে আছে। লোকগুলো চলে যায় দেখার জন্য। অন্যদিকে এরা সহ বাকি পুলিশ বুঝতে পারছে না কে এসেছে এখানে। এদিকে আকাশের জন্য এরার চিন্তা হচ্ছে, কেননা ওকে গাড়িতে একা রেখে এসেছে সেজন্য। এইদিকে লোক আসার পরেই 3-4টা গুলির শব্দ হয় আর 3টা লোক ওখানেই মারা যায়। ওই কোন শালার এত বড় সাহস হলো আমার লোকদের মানে? ওই তোর ধর শালারে। এরপর বাকি লোকগুলো ওইদিকে উল্টা পাল্টা গুলি করতে থাকে, কিন্তু একটু পরে আকাশ এক এক করে লুকিয়ে লুকিয়ে গুলি করতে থাকে। এতে অনেক লোকই মারা যায়। যখন ওদের লোকজন কম হয়ে আসে তখন আকাশ, তুমি এখানে কি করে এলে? তোমাকে খুঁজতে খুঁজতে দেখেছো না জায়গাটা কতটা ভয়ঙ্কর? তুমি কেন আসতে গেলে? আগে তোমাকে মুক্ত করি, তারপর না হয় বাকিটা বলবো। ওই তুই কে রে? এতগুলো লোক মারা যাওয়ার পরেও তুই বুঝতে পারছিস না আমি কে? তোকে তো আজকে মেরে ফেলবো। আগে তুই নিজেকে তো বাঁচা। এবার সামনে আসে, এই বলে কপালে গুলি করে মেরে ফেলে ইরার কিছু বলার আগেই। মারলে কেন এদের? ও মা, ওদের না মারলে তোমাদের বাঁচাতাম কি করে? তাই বলে আইন নিজের হাতে তুলে নেবে? লে হালুয়া। তুমি এখন হালুয়া খাবে নাকি? আমি বলতে চেয়েছি, যার জন্য করলাম চুরি সেই এখন বলে চোর। তোমাদের বাঁচানোর জন্যই ওদের মারলাম, আর তুমি আমাকে এখন অপরাধী বানিয়ে দিলে। ম্যাম, উনি তো ঠিকই বলেছে, ওনার কারণেই তো বেঁচে আছি আমরা। তাছাড়া আমরা তো ওদের মেরে ফেলার জন্য এসেছি। এবার আমরা মেরে ফেলি বা অন্য কেউ মেরে ফেলুক, তাতে আমাদের কি? তাই বলে এত ভালো হবে সবটা কিন্তু করলো কি করে? এত পারফেক্ট নিশানা ওর হাতে কিভাবে? এটা তো আমারও প্রশ্ন। ছোটকাল থেকেই তো বন্দুক চালিয়েছি, সেই জন্য এরকম নিশানা। ছোটকাল থেকে মানে? আরে খেলনা পিস্তলের কথা বলতেছি। দুটো তো একই, শুধু নিশানা লাগিয়ে ট্রিগার চাপ দিলেই হয়ে যায়। কি বলেন? আমরা এত ট্রেনিং নিয়েও এখনো নিশানা ঠিক মতো লাগাতে পারি না। সবাই তো সব কিছু আর পারে না। এটা অবশ্য ঠিক। তা এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে নাকি বের হবে? নয়তো কিছুক্ষণ পরে তো এদের আরও লোক এসে আমাদের এখানেই খতম করে দিবে। চলো তাড়াতাড়ি করে। ওরা জঙ্গল থেকে বের হয়ে গাড়িতে এসে বসে, তারপর গাড়ি নিয়ে পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। সত্যি আকাশ, তোমার জন্য বেঁচে গেলাম এই যাত্রায়। তোমাকে এত সহজে কি অন্যদের হাতে মরতে দিব নাকি? ভাই বলে তোমার এত বড় রিস্ক নেওয়া উচিত হয়নি। জীবনে তো ঝুঁকি নিয়েই সামনে এগোতে হয়। এরপর থেকে কিন্তু সাবধানে থাকবে তুমি। থাকবো। আমি কিন্তু তোমাকে আর এই সব অপারেশনে আনবো না। যদি এরকম বিপদে পড়ো তাহলে বাঁচাবে কে শুনি? যখন একটা তখন দেখা যাবে। একটা কথা জিজ্ঞাসা করব কি ম্যাম আপনাকে? কি কথা বলো? আপনার সাথে কি ওনার কোনো সম্পর্ক আছে? ও আমার হবু হাজব্যান্ড। কংগ্রেচুলেশন ম্যাম। বিয়ের তারিখ ঠিক হলে দাওয়াত পাবে, চিন্তা করো না। আরে ম্যাম, আমি তো বলতে চাইনি, তবে স্যার কিন্তু অনেক সাহসী আর হ্যান্ডসাম আছে। দেখতে তো হবে বড়টাকার। তবে আকাশ যে ওদের মেরেছে এটা কিন্তু বলা যাবে না অন্য কাউকে। সবাই সবটা মাথায় রাখবে। চিন্তা করো না, কেউ যদিও বলে দেয় তাও আমার কিছুই হবে না। আচ্ছা, আমাকে এখানে নামিয়ে দাও, আমি অন্য কাজে যাব। সাবধানে থাকিও। আকাশকে নামিয়ে দিয়ে এরা থানায় চলে আসে। এইদিকে আবিকে সবটা বলতে থাকে। তাহলে এতে অনেকটা কাজ আপনি এগিয়ে দিলেন। যত তাড়াতাড়ি পারো ওদের আস্তানা খুঁজে বের করো। আমি চেষ্টা চালাচ্ছি। আমিও দেখি কোনো উপায় খুঁজে বের করতে পারি কিনা। আচ্ছা দেখুন তাহলে। এরপর দিন যেতে থাকে। আকাশ আর ইরার প্রেম ততই গভীর হতে থাকে। এখন তো ইরা আকাশকে ছাড়া থাকতেই পারছে না। এভাবে 7 দিন কেটে যায়। আজকে ইরার বাবাকে নিয়ে আসা হবে, সেজন্য আকাশকে নিয়ে হসপিটালে যেতে থাকে। বাবাকে তো আজকে নিয়ে আসবো। এটা তো ভালো, বাকি চিকিৎসা বাসায় করে নিলেই হবে। তা না হয় করলাম,
কিন্তু কিন্তু কি? তোমাকে ছাড়া ঘুমাবো কি করে? কথাটা বলেই ইরা লজ্জায় মুখটা লুকিয়ে নেয় আকাশের বুকে। অনেকটা কথার মানে বুঝতে পেরেছে। তা এখন আমাকে কি করতে হবে? তুমি কি করবে তা আমি জানি না, কিন্তু তোমাকে ছাড়া আমি ঘুমোতে পারবো না, এটাই শেষ কথা আমার। তাহলে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো কি? সে তুমি যাই পাঠাও, আমি তোমাকে ছাড়া রাতে ঘুমোতে পারবো না তো পারবো না। এই কয়েকটা রাতে তুমি যে আমার অভ্যেস হয়ে গেছো। বুঝতে পেরেছি। আগে আঙ্কেল বাসায় আসুক, তারপর আমি ওনার সাথে কথা বলবো। যদি তোমার বাবা রাজি না হয়? বাবা রাজি হবে, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না। আচ্ছা, তাহলে তো ভালোই। কিছুক্ষণ পরে হসপিটালে এসে ওর বাবাকে নিয়ে চলে আসে ইরা ওদের বাসায়। ওনাকে বেডে শুইয়ে দেয়। এরপর আকাশ চলে আসতে চাইলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি আঙ্কেল, বলুন। দেখো বাবা, আমি আর কতদিন বাঁচবো তা তো জানি না। সেজন্য আমি চাচ্ছি যত তাড়াতাড়ি পারি তোমার আর ইরার বিয়েটা দিতে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আঙ্কেল, কিন্তু আপনার শরীরে এই অবস্থা নিয়ে যদি বিয়ের অনুষ্ঠান করতে যান, তাহলে তো আপনার ক্ষতি হবে অনেক। ও তেমন কিছু হবে না। তাছাড়া তুমি বিয়ের পর এ বাসায় থাকবে আমাদের সাথে। এটা কিভাবে সম্ভব? দেখো আকাশ, ইরা আমাদের একমাত্র মেয়ে। ও ছাড়া আমাদের তো কেউ নেই। শেষ বয়সে যদি ও আমাদের থেকে আলাদা হয়ে যায়, তাহলে তো আমাদের কোনো কিছুই থাকবে না। তাছাড়া তোমারও তো পরিবার নেই, তুমি নিজেই তো বললে থাকো একা একা। তার চেয়ে বরং আমাদের এই ছোট্ট বাসাতেই থাকো। দেখো, প্রতিবেশী কে কি বললো তা জেনে আমাদের কোনো কাজ নেই। যদি আপনার কোনো অসুবিধা না হয়, তাহলে বিয়ের আয়োজন করতে পারেন। তাহলে 7 দিন পরেই তোমাদের বিয়ে। তোমার হাতে তো মনে হচ্ছে টাকা নেই। তারপর আমাদের যা পরিস্থিতি বুঝতেই তো পারছো। তারপরেও যা আছে তা দিয়ে ছোটোখাটো একটা আয়োজন করে নিতে পারবো। টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি তাহলে আজকে আসি। 2 দিন পরেই এসে আমি এরাকে নিয়ে বিয়ের শপিং করে নেব। ঠিক আছে, এসো তাহলে। রুম থেকে বের হয়। এবার ইরাও পিছন পিছন আসতে থাকে ইরাকে দেখে। তা ম্যাডাম, এবার খুশি তো? খুশি মানে? আমি তো অনেক অনেক খুশি। 2 দিন পরে আকাশ ইরাকে নিয়ে শপিংয়ে আসে। তারপর শাড়ি থেকে শুরু করে যা যা লাগে সব কিছু কিনে দেয়। এরপর ইরাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আবার হসপিটালে চলে আসে। এখানে এসে, আমার ছুটি লাগবে। তুমি তো এমনিতেই অফিসে ঠিক মতো আসো না। আমার কাজ তো অফিসের বাইরে। তাহলে আর ছুটি নিয়ে কি করবে? আমার বিয়ে স্যার 3 দিন পরেই। কংগ্রাচুলেশনস আকাশ। দোয়া করি এত বছরের কষ্ট দূর করার জন্য। অবশেষে তোমার জীবনে কেউ এলো। তা অ্যারেঞ্জ না লাভ? এই তো স্যার 20 দিনের পরিচয়। মোটামুটি লাভ ম্যারেজ ধরতে পারেন। তা দাওয়াত কি পাবো? আমি ছুটি পেলেই বিয়েটা করতে পারবো। আর তাহলে আপনার দাওয়াতও খাওয়া হবে, কারণ ছুটি না পেলে তো বিয়েটাও করা হবে না। আচ্ছা, তোমাকে 10 দিনের ছুটি দিলাম। ধন্যবাদ স্যার, সময় মতো চলে আসবেন তাহলে। ওখান থেকে আবিরের কাছে আসে, ওকে বিয়ের কথা বলে। 3 দিন পরে ইরা আকাশ পাশাপাশি বসে আছে। কিছুক্ষণ পর কাজে এসে বিয়ে পড়িয়ে চলে যায়। রাতে আবির আকাশের জন্য বাসর ঘর সাজিয়ে নেয়। রাত 1টা বাজে তখন। তোর সাথে কিছু কথা আছে। কি কথা? ভাবি যে পুলিশ অফিসার, সেটা কি তুই জানতি? হ্যাঁ, জানতাম তো। যদি সবই জানতি তাহলে কিভাবে কি করলি? উনি যদি জানতে পারে ওনারই হাজবেন্ড একজন মাফিয়া কিং, তখন ওনার পরিস্থিতি কিরকম হবে তা কি ভেবে দেখেছিস? ও এইসব কিছুই জানবে না, নাই আমি কখনো জানতে দিব। আমি কি চলে যাব নাকি থাকবো? আজ রাতে থেকে সকালে যেতে পারবি। আবিরের সাথে কথা শেষ করে বাসর ঘরে ইরার কাছে আসে। ইরা তো সালাম করে হাত পেতে দাঁড়িয়ে যায়। আমার পাওনা টাকা বুঝিয়ে দাও। আমি তো তোমার কাছে কখনো টাকা ধার নেইনি, তাহলে পাওনা টাকা কি করে? আচ্ছা, আমার বয়স কত হবে? এই তো 24 থেকে 25 বছর। কিন্তু কেন? তাহলে এখন 50,000 টাকা তুমি দিবে, যা আমি প্রতি বছর ঈদের বোনাস হিসেবে পেতাম। এখন এই মুহূর্তে এত টাকা দিব কি করে? আচ্ছা, একটা শর্তে দিতে হবে না? কি শর্ত? আচ্ছা, তুমি তো আমার থেকে 4 বছরের বড়,
তাই না? তুমি তো তখন হাঁটতে পারতে, তাই না? 4 বছরে হাঁটতে পারবো, এটাই তো স্বাভাবিক। তাহলে তুমি কেন আমার জন্মের পরে? তোমার জন্মের পরে কি তা তো আমাকে বলবে। সত্যি বলবো কি? বলো, শুনি আমি। আমার জন্মের পরে আমাকে দেখার জন্য আমাদের বাসায় এলে না কেন? ইরার এমন কথাই আকাশের মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এই মেয়ে বলে কি, মাথা কি গেছে নাকি আছে? চুপ করে আছো কেন? আচ্ছা, মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে তা তোমাকে দেখার পরেই বুঝতে পেরেছি। ওই শালা, কি বললি তুই? মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, তাই না? একে তো আমার জন্মের পরে আমাকে দেখতে আসলি না, এখন আবার বড় বড় কথা বলছিস। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে আকাশের উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর কি হয়েছে তা আপনাদের আর জানতে হবে না, কেননা আপনারা তো বিয়ে করেনি, সেজন্য আর জেনে কি করবেন বলুন? যারা বিয়ে করছে তারা তো জানি, সেজন্য বললাম না। সকালবেলায় দুজনেই রেডি হয়ে নেয়। তুমি কি বের হবে? কিছু কাজ আছে, সেখানে যাব। তোমাকে কোথাও যেতে হবে না। তাহলে বাসায় থেকে সারাদিন কি করব? নতুন বিয়ে করেছো, বউকে সময় দিবে, বউকে আদর করবে, তা না করে তুমি বাইরে যেতে চাচ্ছ। রাতেই তো দিলাম। কোন বইয়ে লেখা আছে শুনি যে বউকে দিনে আদর করা যাবে না? হুম। তুমি আবার বইও পড়ো? তোমার জন্য পড়তে হবে মনে হচ্ছে। বউয়ের প্রতি কি কি দায়িত্ব আছে তা ভালো করে পড়ে নিবে। বউ আমার বলে কি? ওই, তুই এখন আদর করবি নাকি আমি তোকে থানায় নিয়ে যাব? কোনটা? নাকি আমাকে এখন ভালোই লাগে না? বলো বলো, কোনটা? আরে রাগ করছো কেন? একটু আগেই তো গোসল করেছি, এখন আবার গোসল করব নাকি? চুমু দিলে গোসল করা লাগে না, সেই জন্য তাড়াতাড়ি ফটাফট চুমু দিয়ে দাও। কোনো উপায় না পেয়ে ইরাকে অনেকগুলো চুমু দেয়। ইরাও চুমু দিয়ে আকাশের মুখটা ভরিয়ে দেয়। এতে লিপস্টিকের দাগ পুরো মুখে লেগে যায়। তা দেখে ইরা তো হাসতে থাকে। ইরার এমন হাসি দেখে আকাশ কিছুটা বেকুব হয়ে যায়। তুমি হাসছো কেন? তুমি আয়নার সামনে এসে দেখো। আমি তো ততক্ষণে নিচে গেলাম, দেখি আম্মু নাস্তা কি কি বানাচ্ছে। এই বলে ওর মাকে সাহায্য করার জন্য নিচে নামে। অন্যদিকে আকাশ আয়নার সামনে এসে নিজেই অবাক হয়ে যায়। হাই আল্লাহ, এই মেয়ে তো অনেক ডেঞ্জারাস। এবার এইগুলো উঠাবো কি করে? যাই, ইরার ফেস ওয়াশ দিয়ে এইগুলো উঠিয়ে নেই। 20 মিনিট পরে রুম থেকে বের হয়ে নাস্তা করে নেয়। কিছুক্ষণ পরে, আচ্ছা, আমি বাজারে যাচ্ছি। এখন আবার বাজারে কেন? বাজার করে আনবো। তুমি কেন যাবে? আব্বা তো অসুস্থ, তাছাড়া তুমি তো মাঝে মাঝে বাজার করতে। এখন থেকে তুমি কোনোভাবেই বাজারে যাবে না, সেই জন্য আমি বাজারে যাচ্ছি। এই নাও টাকা। টাকা কেন দিলে? তুমি বাজার করবে কি করে? আমার কাছে টাকা আছে তো। তোমার টাকা দিয়ে তুমি কেন বাজার করবে? আচ্ছা, আমি যদি তোমাকে নিয়ে আলাদা থাকতাম তাহলে কি খরচ করতে হতো না বলো? তা তো হতোই, কিন্তু তোমার টাকা দিয়ে বাজার করলে কেমন জানি লাগে। তুমি চুপ করো তো, আমি বাজারে গেলাম। বাজারে এসে ট্রাক ভরে বাজার করে নেয়, কেননা এরপর এমন কিছু পরিস্থিতি তৈরি হবে বাজার করার সময় পাবে না। দিনে সব ঝামেলা শেষ করে রাতে ওরা দুজনেই ঘুমোতে আসে। তখন ইরার হাতে 50,000 টাকা দেয়। এইগুলো কিসের টাকা? তোমার ঈদের সালামি। আরে, আমি তো মজা করে বলেছি। আচ্ছা, সমস্যা নেই, তোমার কাছে রেখে দাও, প্রয়োজন হলে খরচ করে নিও। এভাবে কয়েকটা দিন কেটে যায়। এবার ইরাকেও যেতে হবে থানার দিকে, কেননা অনেক দিন তো হলো ছুটি কাটালো। আচ্ছা শোনো, আমি থানায় গেলাম। সাবধানে থাকিও। তুমিও থাকিও সাবধানে কিন্তু। আমার আবার কি হবে? বলা তো যায় না। ওই দিন যাদের আস্তানায় আক্রমণ করেছিলাম, ওরা যদি তোমার ওপর আক্রমণ করে বসে? তেমন কিছুই হবে না। না হলেই তো ভালো। তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, আমিও তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা, তাই হবে। এইদিকে আবির সহ বাকিরা বসে আছে, কেননা যাদের মারের কথা তারা ওদের ঠিকানা চেঞ্জ করে ফেলেছে। ওরা তো ঠিকানা চেঞ্জ করে নিল। সমস্যা নেই, আমি ওদের খুঁজে বের করব। কিন্তু কিভাবে খুঁজে বের করবে? সেই সব তুই আমার উপরে ছেড়ে দে, বুঝলি? ঠিক আছে, দিলাম।
আমি 3-4 দিনের পরে অ্যাটাক করব ওদের উপরে। সেই জন্য লোকজনকে তৈরি থাকার জন্য বলিস। ঠিক আছে, বলে দিব। অন্যদিকে শিবু আর শুভ ওরা দুজনে ওদের নতুন আস্তানায় বসে আছে। কিভাবে কি করবি? আমি নিজেও তো বুঝতে পারছি না। পুলিশ আমাদেরকে যেভাবে খুঁজছে তার সাথে একের লোকজন, কতজনের হাত থেকে পালাবো তুই বল? আমরা কি পুলিশের হাতে ধরা দিব? তোর কি মাথা ঠিক আছে? তারপরে ওরা আমাদের কি কি করবে তা তুই ভুলে গেছিস? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কিরকম বুদ্ধি? একে লোকেরা তো আমাদের খুঁজতেছে, তাই আমরা আমাদের কিছু লোককে পুলিশের হাতে ধরা খাওয়ার জন্য পাঠাবো, আবার কিছু লোককে একে কাছে। এতে আমাদের কি লাভ? যদি পুলিশ আর একে দুজনে একসাথে জানতে পারে আমরা কোথায় আছি, তাহলে পুলিশও অ্যাটাক করতে আসবে, সাথে একই লোকেরাও। কিন্তু আমরা থাকবো না, মানে লুকিয়ে থাকবো। তারপরের কাহিনী বল। এতে করে ওরা দুই গ্রুপের মুখোমুখি হয়ে ওরা নিজেদের মধ্যে মারামারি করতে থাকবে। কত সুন্দর একটা বুদ্ধি দিলি তো। তারপর ওদের মধ্যে যেই বেঁচে যাবে তাকে আবার আমরা মেরে ফেলবো। বাহ, তোর মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসলো? আমি ঠিক বুঝতে পারিনি। সবসময় তো সব কিছু সবার সামনে বলা তো যায় না। কিন্তু পুলিশ আর এদের দুজনকে একদিনে কিভাবে আনবো? ওটাও প্ল্যানিং করা হয়েছে। কি কি বলতো? আমরা এটা বলে দিব যে আমরা অনেক গুলি পিস্তল কিনে আনবো, সেজন্য ওই দিন একটা ডেট ঠিক করে দিব। এতে ওরাও তখন চলে আসবে তা নেওয়ার জন্য। কিন্তু এখন তাহলে লোক ঠিক করতে হবে এই গল্পটা ফলানোর জন্য। আমি কালকেই ব্যবস্থা করতেছি। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম আমরা। এরপরে পুরো মাফিয়া জগতে আমরা রাজত্ব করব। শুধু কি তুই, নাকি আমাদের সাথেও রাখবি? আরে তোকে তো রাখবো আমার সাথে, তবে একটা কথা। কি কথা? আমাদের কিন্তু অনেক অস্ত্র এনে রাখতে হবে, যেন আমরা ওদের পরাজিত করতে পারি। কোনো চিন্তা করিস না। এদিকে পরের দিন ইরাও একটা কেসের ব্যাপারে বের হয়। তখন রাস্তায় 3 জনকে গ্রেপ্তার করে অস্ত্রসহ। অন্যদিকে আবির 4-5 জনকে ধরে অস্ত্রসহ ইরা থানায় নিয়ে আসে ওদের। বল, এইগুলো কোথায় পেয়েছিস? আমরা তো ওইগুলো বিক্রি করার জন্য এনেছি। ওহ তাই, তাহলে ডিটেলসে কি বলবি, নাকি উত্তম মাধ্যম কিছু দিব তোদের? বিশ্বাস করুন, আমরা ওইগুলো বিক্রি করার জন্য এসেছি। আসলে আমাদের বস অস্ত্রের ব্যবসা করে। পুরনো অস্ত্রগুলো আমরা বিক্রি করে দিচ্ছি, কেননা আমাদের নতুন অস্ত্র আসতেছে। কি বলিস? বাকিটা ডিটেলসে বল। লোকটা এবার বলতে থাকে কখন কোন জায়গায় কিভাবে আসবে সবটা বলতে থাকে। অন্যদিকে আবিরও ওদের অনেকটা মেরে সেম কথা জানতে পেরেছে। এবার ওরা অপেক্ষায় আছে সেই দিনটার, যেদিন সবাই একসাথে হামলা করবে। ব্যাপারটা আবির আকাশকে জানায়। তাহলে আর কি, যুদ্ধের জন্য তৈরি হও। কিন্তু আমরা এটা করব কেন? যেই দিন ওরা মালগুলো পাঠাবে সেই দিন। ঠিক আছে, তাই হবে। অন্যদিকে ইরার বলায় ও সেম এক কথা, পুরো পরিস্থিতি একদম গরম হয়ে আছে। ম্যাম, তাহলে তো আমরা এখন অ্যাটাক করতে পারবো। সেটা তো বলা যায়, তবে একটা কথা, ফোর্স কিন্তু একটু বেশি করে নিবে। জি ম্যাম, অবশ্যই। 2 দিন পরে ইরা আকাশ রুমের মধ্যে। তখন ওরা দুজনে নিজেদের মধ্যে কিছু সময় কাটানো শেষ হয়। তখন রাত 4টা। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? কাল আমি একবার অপারেশনে যাব। তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয় এরা। কিছুই হবে না, একটা ছোট্ট অপারেশন, এর আগেও অনেকবার হয়েছিল। কি বলো? তোমার শরীরে তো অপারেশনের কোনো দাগই নেই। আরে বলত, আমি আসামি ধরার কথা বলতেছি। সেই সব তো সকালেও বলতে পারতে, সারা দিনেও তো বলনি। তোমার এই রোম্যান্স করার চক্করে বলার সময় কি দিয়েছো তুমি? সেই 11টায় শুরু করলে, আর এখন 4টায় এসে রেহাই দিলে আমাকে। কি করব বলো? 5 দিন পরেই তোমার কাছে পেয়েছি। আমিও কাল একটা জায়গায় যাব, নয়তো তোমার সাথে আসতে পারতাম। জি না স্যার, আমার সাথে কোনো দরকার নেই আসার। তুমি তোমার কাজে যাও, আমাকে আমার কাজে যেতে দাও। আরে গোসল করে আসি, এরপর একটা ঘুম দেব, দুপুরে বের হব। চলো। গোসল করে ঘুমিয়ে পড়ে। সকালে দুজন উঠে খাবার খেয়ে নেয়। ততক্ষণে দুপুর হয়ে একটু পরে ওরা দুজনে দুদিকে চলে যায়। তারপর দুজন বেরিয়ে পড়ে একই গন্তব্য স্থলে, কিন্তু তাও দুজন দুজনের কথা জানে না। ওরা আলাদাভাবে ওখানে এসে অপেক্ষা করতে থাকে।
আর কতক্ষণ লাগবে? ওই তো বোর্ড আসতেছে। শোনো, বোর্ড আসতেছে, যাকে পাবে তাকেই মেরে ফেলবে, কথাটা যেন মনে থাকে। জি ম্যাম, থাকবে মনে। অন্যদিকে শিবু আর শুভ ওরা তো কিছু লোককে ছেড়ে দিয়েছে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে, ওরা সে অনুযায়ী কাজ করতে থাকে। এদিকে শুভ আর শিবু বুঝতে পারে দুই বাহিনী চলে এসেছে, সেজন্য ওদের লোক দিয়ে ইরা আর আকাশের উপর হামলা করে। ওরা মনে হয় জেনে গেছে আমরা যে এখানে এসেছি। আমারও তাই মনে হয়, অ্যাটাক করো তাড়াতাড়ি করে। তাই করতেছি। অন্যদিকে ইরার বেলায়ও সেম, ওরা গুলি করতে থাকে। এভাবে 1 ঘন্টা কেটে যায়। ইরা আকাশের যুদ্ধে, কিন্তু নিজেরা সেটা জানে না। আকাশ, এখানে পুলিশ কেন? পুলিশ মানে ওরা আসবে কি করে? আমি তো পুলিশের কয়েকজন লোক দেখেছি, সাথে একটা মেয়েকেও। ওই মেয়ে ও পুলিশ। বাইনোকুলার দিয়ে দেখতে থাকে। ইরাকে দেখে আকাশ তো নিজেই অবাক হয়ে। আবার শিবু আর শুভ লোকজনে আকাশের লোকেদের গুলি করতেছে। কোন দিক সামলাবো বলতো? তোদের কোনো দিক সামলাতে হবে না। তাহলে কি করব তাও বল। এটা একটা ট্র্যাপ করেছে, তোরা যত তাড়াতাড়ি পারিস এখান থেকে চলে যা। তোকে একা রেখে কিভাবে যাব বলতো? আমার কথা চিন্তা করিস না, তোদের যা করতে বলেছি সেটাই কর। ঠিক আছে, করতেছি। আবির ওদের নিয়ে চলে যাওয়াতে এবার পুলিশের ধ্যান শুভ আর শিবুর লোকেদের উপর এসে পড়ে, ওদের গুলি করতে থাকে। এখন তো আমাদের উপরে গুলি চলতেছে, কি করা যায় বলো তো? আমি কি করে বলবো, তাড়াতাড়ি করে ওদের মারতে হবে। এইদিকে আকাশ ইরার দিকে এগোতে থাকে, কেননা শিবু আর শুভ অনেকটা ইরাকে ধরে ফেলতেছে, সেজন্য শিবু আর শুভ মিলে ইরাকে ধরে ফেলে। তোর লোকেদের বল বের হয়ে আসার জন্য, নয়তো তোকে এখানেই মেরে দেব। তোমরা কেউ বের হবে না, আমার প্রাণ চলে গেলেও যাক, তাও তোমরা ধরা দিবে না। মরার অনেক শক্ত ওদের, তাহলে এই তোকে মারবো এখনই। এই বলে ইরাকে গুলি করতে যাবে, তখনই আকাশ উল্টো গুলি করে শুভকে মেরে ফেলে। এবার শুভ কি করবে বুঝতে পারছে না। অন্যদিকে আকাশকে দেখে এবার ইরাও অবাক হয়। ও এখানে কি করে এলো? মুহূর্তের মধ্যে আকাশ ওখানে থাকা অনেক লোককে মেরে ফেলে। শুভ তো আকাশের মুখ দেখে চিনতে পারে। ভাই, আপনি বিশ্বাস করুন ভাই, আমার কোনো দোষ নেই, সব দোষ শিবুর। ও না বললে তো আমি এমনটা কখনোই করতাম না। আকাশ, তুমি এখানে কেন এলে? তোমার না অন্যদিকে কাজ ছিল, তাহলে তুমি এখানে এই বিপদের মুখে কি করতেছো? আমি তো আমার কাজই করতে এসেছি, মাঝখান দিয়ে উল্টো তোমার সাথে আমার দেখা হয়ে গেল। ওরা কি তোমাকে চেনে? তা আমি কি করে বলবো? এখন এদের কি করা যায় বলো তো? আপাতত জেলে নিয়ে যাও, বাকিটা পরে ভেবে দেখবো। অফিসার, এই ছেলেটাকে সাথে আকাশকেও নিয়ে যান। কিন্তু ম্যাম, উনি তো আপনার হাজবেন্ড। হাজবেন্ড বলে এভাবে মানুষ মারবে নাকি? আইন সবার জন্য সমান, নিয়ে চলো ওদের। এদিকে আকাশ মুচকি হাসতে থাকে। কিছুক্ষণ পরে ওদের থানায় আনা হয়। থানায় এসে আকাশ কাউকে কল দেয়। তোমাকে কে বলেছে বলো, কে বলেছে ওখানে এসে এইগুলো করতে? এখন তো তোমাকে জেলেই থাকতে হবে, তাই না? আমার লোকদের ধরার এত বড় সাহস পায় কি করে? স্যার, আকাশ আপনার লোক হয় কিভাবে? ওকে ছেড়ে দাও। জি স্যার, দিচ্ছি। আকাশকে ছেড়ে দেওয়া হয়। এবার আকাশ ইরার কাছে আসে। বলেছিলাম না আমাকে আটকে রাখতে পারবে না। আকাশ, এখন তো তোমার পরিচয় বলো, কিসের কাজ করো তুমি? তা তো বলবে নাকি, বলো। আমি গোয়েন্দা বিভাগের সহকারী প্রধান। কথাটা শুনে পুরো থানার অফিসার আকাশকে সালাম দেয়। কথাটা শুনে ইরা তো আকাশকে খুঁজতে জড়িয়ে ধরে। আর এখানেই শেষ হচ্ছে একজন মাফিয়া গোয়েন্দার কাহিনী।